৭ই মার্চের ভাষণ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চের রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যান জনতার সভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য। লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শুরু করলেন। বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম, তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১-এর ৭ই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। ৭ই মার্চ ১৯৭১ তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। অজ্ঞাত কারণে তিনি ৭১-এর ৭ই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না। তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা, ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ। হরতাল প্রত্যাহার করলেন। স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন। মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন। শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন। আন্দোলন নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না। কোনো এক অজ্ঞাত কারণে ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তা কখনো কোনো দিন পরিষ্কার জানা যায়নি। বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায় ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর ১২,০০০ মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী করতে বলতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য, ইপিআর, আজকের বিডিআর, পুলিশ এবং ৭.৫ কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগত না। কিন্তু অজ্ঞাত কারণে ৭ই মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় নিয়ে পাকিস্তানের কাছে 4টি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে। ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল ৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহু গুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয়, কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে পাকিস্তানিরা আক্রমণ করলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন,
যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন। খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। বাংলাদেশ থেকে পাকিস্তানের টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন। ফলে পাকিস্তান ৭ই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিনরাত ২৪ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে। পাকিস্তান আমাদের দেশ থেকে ১২,০০০ মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত। এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারত টোপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না। প্রশ্ন ওঠেই না। ভৌগোলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল, উচিত ছিল। এমন হওয়াও বিচিত্র ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো। ৩০ লক্ষ শহীদের এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। ২ লক্ষ মা বোনদের ইজ্জতও দিতে হলো। এই ২ লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে। ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে যে ৪টি দাবি করেছিলেন: ১. সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে। ২. সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৩. যেসব হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। এবং ৪. জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে। এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো? কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বা বঙ্গবন্ধু তা চাইতেন না। জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তান সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন, এটাই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি। এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক, পাকিস্তান টুকরো হয়ে যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি। আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি। শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ, যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল। আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। সেই কারণেই আমাদের স্বাধীনতার ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চিরবিতর্ক। আমরা ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি, তার মূল কারণ হলো
25 মার্চ দিবাগত রাত 12টার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে। 25 মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা 26 মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই 26 মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ধরা হয়। এই হিসেবে বলি, পাকিস্তানিরা আমাদের 26 মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত, তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি, কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গরূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি। যদিও বলা হয়ে থাকে 25 মার্চ রাত 12টার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা তখনকার সময়ের 7.5 কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে, আজ পর্যন্ত এমন দাবি কেউ করেনি। 23 মার্চ হলো পাকিস্তান দিবস। এই 23 মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি পতাকা তোলা হতো। শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 23 মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো। কিন্তু 71-এর 23 মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ায়নি, এবং বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের যবনিকাপাত ঘটালো। পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না, পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি। কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খুলেননি, নীরব ছিলেন। স্বাধীনতার ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবলমাত্র শেখ মুজিবকেই বাঙালি জাতি দিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ, কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না এইরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেনি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে 27 মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 2 রকম স্বাধীনতা ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন, আই এম মেজর জিয়া, প্রেসিডেন্ট, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, আই এম মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান। যদিও জিয়াউর রহমানের 27 মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই 25 মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী 26 মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল, আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে। এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি। ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কারো প্রকার
নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে 25শে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের 27শে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তিপাগল গোটা জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করার জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল, তাদের মধ্যে জিয়াউর রহমানের এই ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয়। 27শে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নর নারী, আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার শাড়ির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফিলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফিলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষে। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষাণী নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায়, পথে, মাঠে ঘাটে চিড়া, গুড়, মুড়ি, ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষদের সাহায্যে। শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয়, তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটি বাড়িতে দিনরাত্রি ভাত রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কি না, কিংবা আর হবে কি না জানি না, মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন। এই দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না, তাদের কোনো দিন বোঝানো যাবে না। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতার নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। 5 দিন 5 রাত্রি পথ চলেছি, তারপর গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও ধার হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝে নদী পার করে দিয়েছে, বিনা পয়সায় খাওয়ানো, থাকতে দেয়া, নদী পার করে দেয়া, এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায়, মুক্তিযুদ্ধ করা যায়? 17ই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে, আজ রাত 8টার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত 8টার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো, সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা। আজ 17ই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে। এখানেই প্রবাসী সরকারকে গার্ড অব অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের। আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম।
মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব, কিভাবে মুক্তিযোদ্ধা হব। ভাবতে ভাবতে গ্রামের বাড়ির থেকে আবার ঢাকায় এলাম। এই ঢাকাই আমার জন্মেছি, শিশু থেকে কিশোর হয়েছি। এখানেই আমার সব বন্ধু বান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই।